নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন এমএল হামফ্রিজ রচিত দ্য ফ্লোর অ্যাবাভ গল্প অবলম্বনে উপর তলার ঘরটা। আজকে এই গল্পের বিশেষ ব্যাপার হলো সম্পূর্ণ গল্পটি বানানো হয়েছে এআই টেক্সট টু স্পিচ ব্যবহার করে। তাই গল্পটি শুনে জানাবেন কেমন লাগলো। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 1923 সালের মে মাসে উইয়ার্ড টেলস ম্যাগাজিনে। গল্পটি সম্পূর্ণ শুনে কমেন্টে জানাবেন গল্পের শেষটা শুনে ঠিক কী বুঝলেন। শুরু হচ্ছে আজকের গল্প, এমএল হামফ্রিজ রচিত কাহিনী উপর তলার ঘরটা। সেপ্টেম্বর 17, 1922। আজ সকালে বেশ ফুরফুরে মেজাজেই ব্রেকফাস্ট করতে বসলাম। অসহ্য গরমটা অবশেষে কেটেছে আর আমার বাগানের দিকের জানালা দিয়ে একটা ঠান্ডা হাওয়া আসছিল ভিতরে। সেখানে ফুল ফুটতে শুরু করেছে এখন। রোদটা বেশ সুন্দরভাবে ঘরটাকে আলোকিত করে তুলেছিল। আর মিসেস ওব্রায়েন, আমার গৃহকর্মী, হাসি মুখে আমার ডিম আর কফি দিয়ে গিয়েছেন। একজন নিঃসঙ্গ আইগুড়ো হিসেবে থাকার পরেও আমি কিন্তু বেশ খুশিই আছি। যাই হোক, আমি সবেমাত্র আমার তৃতীয় ওয়াফেলটা খাওয়া শুরু করেছি এমন সময় মিসেস ওব্রায়েন আবার ঘরে ঢুকলেন, এবার কিছু চিঠি নিয়ে। আমার প্লেটের পাশে রেখে যাওয়া চিঠিগুলোর দিকে দ্রুত তাকালাম। সেগুলোর মধ্যে একটার হাতের লেখা আমি সাথে সাথেই চিনে ফেলি এবং বুকটা ধরফরিয়ে ওঠে আমার, কারণ আমি বিশ্বাস করতে পারছিলাম না এটা আর্থার বার্কারের কাছ থেকে এসেছে। হাতের লেখাটা কাপা কাপা আর অন্যরকম ছিল, কিন্তু তবুও ওটা তারই লেখা। আর্থারকে শেষবার দেখা বা তার কোনো খবর পাওয়ার পর 10টা বছর কেটে গেছে। মনে হয়েছিল ওর সাথে সাথেই আমার যৌবনের একটা অংশ আমি হারিয়েছিলাম। আর্থার তখন আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। আমরা সবকিছু একসাথেই করতাম, কত রকম রোমাঞ্চকর অভিযানেও একসাথে সামিল হয়েছি আমরা। আর এখন 10 বছর পর সে আমাকে চিঠি লিখেছে। খামটার উপর বাল্টিমোরের পোস্টমার্ক ছিল। আমি ধীরে ধীরে ওটা খুললাম। ভেতরে কি পাবো তা নিয়ে বলতে গেলে প্রায় ভয়ই পাচ্ছিলাম। ভেতরে একটা নোটপ্যাড থেকে ছেঁড়া এক টুকরো কাগজ রাখা, ছোট্ট একটা বার্তা লেখা সেখানে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেটা আর্থারেরই লেখা। কিছুদিনের জন্য আমার সাথে দেখা করে যেতে পারবে? আমার বিশ্বাস আমার শরীর খুব একটা ভালো নেই। ইতি, আর্থার। সে নিচে একটা ঠিকানা লিখেছিল, 536 নর্থ ম্যারাথন স্ট্রিট। আমি এর আগেও বাল্টিমোর গিয়েছি, কিন্তু ওই রাস্তার নাম কোনোদিন শুনেছি বলে আমার মনে পড়ছে না। অবশ্যই আমি যাব, কিন্তু এতদিন পর এ কেমন অদ্ভুত বার্তা। ব্যাপারটার মধ্যে এমন কিছু একটা আছে যা আমার মনে একটা অদ্ভুত অনুভূতি তৈরি করছে। আমি কাল সন্ধ্যায় রওনা দেব। সেপ্টেম্বর 18। আমি আজ রাতেই রওনা দিচ্ছি। মিসেস ওব্রায়েন আমার 2টো স্যুটকেস গুছিয়ে দিয়েছেন আর বাকি সব কিছু যাওয়ার জন্য তৈরি ছিল। মিনিট 10 আগে আমি তাকে বাড়ির চাবিগুলো দিলাম আর তিনি চোখের জল মুছতে মুছতে চলে গেলেন ভিতরে। তিনি একটু আবেগপ্রবণ মানুষ আছেন। আর সত্যি বলতে গেলে আমি এখন কিছুটা বিভ্রান্ত। আজ সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। ঘটনাটা আর্থারের চিঠিটাকে নিয়ে। গতকাল ওটা পড়ার পর আমি ওটা আমার ডেস্কে রেখেছিলাম, একটা ছোট খোপে যেখানে আমি ব্যক্তিগত কাগজপত্র রাখি। আমার পরিষ্কার মনে আছে ওটা আমি ওপরে রেখেছিলাম, আর ঠিক তার নিচেই ছিল আমার বোনের পাঠানো একটা ল্যাভেন্ডার রঙের কার্ড। কিন্তু আজ সকালে যখন আমি চিঠিটা আনতে গেলাম দেখি ওটা উধাও। ল্যাভেন্ডার কার্ডটা সেখানেই ছিল, ঠিক যেমনটা আমি রেখেছিলাম, কিন্তু আর্থারের চিঠিটা পুরোপুরি গায়েব হয়ে গিয়েছিল। আমি সব জায়গা খুঁজে দেখি, এমনকি পুরো খোপটা খালি করেও দেখেছি। তারপর আমি মিসেস ওব্রায়েনকে সাহায্য করতে বললাম এবং আমরা দুজনেই ওটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু খুঁজে পেলাম না। যদিও আমি তাকে বলেছি এটা নিয়ে অত চিন্তা না করতে, কিন্তু হয়তো ওনার মনে হয়েছে আমি তাকেই ওটা নেওয়ার জন্য দোষ দিচ্ছি, ফলে তিনি আরও বেশি বিচলিত হয়ে পড়েন। কিন্তু তাও ওটা কোথায় যেতে পারে? ভাগ্যিস ঠিকানাটা আমার এখনো মনে আছে। সেপ্টেম্বর 19। আমি পৌঁছেছি আর আমার আর্থারের সাথেও দেখা হয়েছে। ও এখন পাশের ঘরে। আমার যদিও এখন বিছানায় যাওয়ার কথা, কিন্তু আমার মনে হয় না আজ রাতে আমি আদৌ ঘুমাতে পারবো। অদ্ভুত এক উদ্বেগে ভুগছি আমি, যদিও তার কোনো সঙ্গত কারণ খুঁজে পাচ্ছি না।
আমার তো খুশি হওয়া উচিত। আমি আমার পুরনো বন্ধুকে আবার খুঁজে পেয়েছি। তাহলে কেন? আমি আজ সকাল 11টায় বাল্টিমোরে পৌঁছাই। দিনটা ছিল বেশ গরম আর রৌদ্রোজ্জ্বল, তাই ট্যাক্সি ধরার আগে আমি কিছুক্ষণ স্টেশনের বাইরেই কাটালাম। ড্রাইভার ঠিকানাটা ভালোভাবেই চিনত বলে মনে হলো। আমরা বেরিয়ে পড়ি গন্তব্যের উদ্দেশ্যে। আমার ধারণার চেয়েও দীর্ঘ ছিল। পরে জানলাম ম্যারাথন স্ট্রিটটা আসলে শহরের প্রায় শেষ প্রান্তে। অবশেষে আমরা একটা ধুলোমাখা রাস্তায় মোড় নিলাম, যেটা আংশিকভাবে পাকা আর রাস্তার দুধারে ছিল গাছের সারি। চাকার নিচে শুকনো পাতাগুলো মর্মর শব্দ তুলছিল। সেপ্টেম্বরের গনগনে রোদ মাথার উপর ঝাঁ ঝাঁ করছিল তখন। ছোট সারির মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা বাড়ির সামনে এসে থামল গাড়িটা। পুরো ব্লকটায় মোটে 6টা বাড়ি, দুদিকেই ফাঁকা জমি, আর বাড়িটা রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে, ঘন গাছপালার আড়ালে ঢাকা। আমি ড্রাইভারকে ভাড়া মিটিয়ে গেট খুলে ভেতরে ঢুকলাম। গাছগুলো এত ঘন ছিল যে পথের মাঝামাঝি না পৌঁছানো পর্যন্ত আমি বাড়িটা ঠিকমতো দেখতেই পারছিলাম না। এটা ছিল একটা 3তলা ইটের বাড়ি। এখনও মোটামুটি ভালো অবস্থাতেই আছে, কিন্তু কেমন যেন নিঝুম আর ফাঁকা ফাঁকা লাগছিল। 2টো জানালা ছাড়া বাকি সবকটায় পর্দা লাগানো। প্রাণের কোনো চিহ্ন মাত্র নেই। বারান্দায় শুধু শুকনো পাতা জমে আছে। মনটা কেমন খচখচ করলেও আমি আমার সুটকেসগুলো নামিয়ে দরজার ঘণ্টা বাজালাম। সেই জোরালো পুরনো আমলের ঘণ্টার শব্দ বাড়িটার ভেতরে প্রতিধ্বনিত হলো। আমি অপেক্ষা করলাম, কিন্তু কেউ এলো না। আমি আবার বেল বাজালাম। তারপর ভেতর থেকে একটা ধীর গতিতে ঘষ্টানোর মতো শব্দ শুনতে পেলাম, যেন কেউ লম্বা বারান্দা ধরে এগিয়ে আসছে। দরজার হাতলটা ঘুরল, আর একজন বৃদ্ধ ভদ্রলোক দরজা খুললেন। ভদ্রলোককে দেখে বেশ দুর্বল মনে হলো। তার গায়েরও চামড়া কুচকানো, একটা ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। তার চোখ দুটো ছিল ঘোলাটে, দৃষ্টি দেখে মনের ভাব বোঝার উপায় ছিল না। মিস্টার বার্কার কি এখানে থাকেন? আমি জিজ্ঞাসা করলাম। তিনি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন, কিন্তু ভেতরে ডাকলেন না। আমি ওনার সাথে দেখা করতে এসেছি, আমি বললাম। আমি ওর বন্ধু, উনি আমাকে ডেকে পাঠিয়েছেন। এই কথা শুনে তিনি একটু সরে দাঁড়ান। উনি ওপরে আছেন। তিনি ফ্যাঁসফেঁসে গলায় ফিসফিস করে বললেন, আমি আপনাকে ওপরে নিয়ে যেতে পারবো না। প্রায় 10 বছর হয়ে গেল আমি সিঁড়ি চড়ি না। অসুবিধা নেই। আমি আমার সুটকেসগুলো তুলে নিয়ে হলওয়ের দিকে এগিয়ে চললাম। তিনি পেছন থেকে ডেকে বললেন, একেবারে ওপরে, করিডোরের শেষের দরজাটা। আমি ঠান্ডা অন্ধকার মাখা সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। একটা ছোট হলওয়ে ধরে হেঁটে এসে দাঁড়ালাম একটা বন্ধ দরজার সামনে। টোকা দিলাম দরজায়, ভেতরে এসো। আমি দরজাটা খুললাম আর দেখলাম আর্থার একটা সোফায় কাঁধ দুটো ঝোঁকা অবস্থায় বসে আমার দিকে তাকিয়ে আছে। এতগুলো বছর পরেও তাকে খুব একটা অন্যরকম লাগছিল না। আমার যেমন মনে পড়ে মাঝারি উচ্চতার, একটু মোটা সোটা, স্বাস্থ্যোজ্জ্বল লালচে মুখ আর তীক্ষ্ণ ধূসর চোখ ছিল তার। সে এখন একটু মোটা সোটা, কিন্তু এখন তার মুখটা ফ্যাকাশে। আমরা একে অপরের সাথে কুশল বিনিময়ের পর আমি জিজ্ঞাসা করলাম, এতদিন কোথায় ছিলে? এখানেই। এই বাড়িতে? হ্যাঁ। কাউকে কিছু জানাওনি কেন? সে একটু যেন দ্বিধা করে। তাতে কি এসে যায়? আমার মনে হয়নি কেউ পাত্তা দেবে। আমার মনের ভুলও হতে পারে, কিন্তু আমার মনে হলো যেন ওর চোখগুলো এমন কিছু বলতে চাইছে যা ওর কথায় প্রকাশ পাচ্ছিল না। আমার কেন জানি গা ছমছম করে ওঠে। যদিও জানলার পর্দাগুলো খোলা ছিল, তাও বাইরের গাছপালার জন্য ঘরটা ছিল প্রায় অন্ধকার। আর্থার আমার সাথে হাত মেলালো না। ওকে দেখে মনে হচ্ছিল ঠিক বুঝতে পারছে না কিভাবে আমাকে অভ্যর্থনা জানাবে। তবুও একটা ব্যাপার পরিষ্কার ছিল, ওর আমাকে প্রয়োজন, আর ও চাইছিল আমি যেন সেটা বুঝি। ঘরটা দেখতে একটা সাধারণ বোর্ডিং হাউসের মতো। ফুলছাপ ওয়ালপেপার, পুরনো মেঝে আর কার্পেট, কয়েকটা বেমানান আসবাবপত্র, আর যে সোফাটায় আর্থার ঘুমোয় সেটা। কিন্তু বাইরে বেশ গরম আবহাওয়া থাকা সত্ত্বেও ঘরের ভেতরটা কেমন যেন অস্বাভাবিক রকমের ঠান্ডা লাগছিল। আর্থার আমার সুটকেসগুলোর দিকে তাকিয়ে উঠে বসার চেষ্টা করে। তোমার ঘরটা এদিকে, পেছনে।
বুড়ো আঙুল দিয়ে দেখিয়ে সে বলল, দাঁড়াও, আগে তোমার কথা বলো, ব্যাপার কি? আমি অসুস্থ ছিলাম। তোমার কি কোনো ডাক্তার নেই? না থাকলে বলো, আমি খুঁজে দেব। এই কথায় সে হঠাৎই যেন এই প্রথমবার একটু সজীব হয়ে উঠল। না টম, করো না। ডাক্তাররা এখন আর আমার কোনো সাহায্য করতে পারবে না। আমি ওদের ঘৃণা করি, আমি ওদের ভয় পাই। ওর গলার স্বর আবার ক্ষীণ হয়ে গেল, তাই আমি প্রসঙ্গটা আর বাড়ালাম না। ঠিক আছে, আমি শান্তভাবে বললাম। আমি ওর পেছন পেছন আমার ঘরে গেলাম, ঠিক ওর ঘরের পাশেই। ঘরটা দেখতে একই রকম ছিল, কিন্তু দুটো জানলা থাকায় বেশি আলো ছিল সেখানে, তাতে আমি খুশি হলাম। এক কোণে আমার চোখে পড়ল একটা দরজা, যেটায় ভারী খিল লাগানো ছিল। আরেকটা ঘর আছে, আর্থার বলল, যেটা তোমার ভালো লাগবে, কিন্তু আমাদের বাথরুমের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা ভ্যাবসা বাথরুমটা পার হলাম, যেখানে একটা টিমটিমে গ্যাসের আলো জ্বলছিল, আর তারপর একটা বড় সুন্দর করে সাজানো ঘরে ঢুকলাম। সেটা ছিল একটা লাইব্রেরি। চারপাশে বইয়ের তাক, মোটা কার্পেট আর ভালো ভালো আসবাবপত্র। ঘরটা বেশ ঠান্ডা আর আবছা অন্ধকারে পরিপূর্ণ। আমি বইগুলো দেখতে শুরু করলাম। সেগুলো দেখার পর আমি আমার উত্তেজনা লুকাতে পারলাম না। এখানে ঘোরাঘুরি করলে তোমার অতটা একঘেয়ে লাগবে না। ওর গলার স্বর ছিল নিস্তরঙ্গ আর ক্লান্ত, কথার সাথে মিল ছিল না। কিছুক্ষণ পর আমরা ওর ঘরে ফিরে এলাম। আর্থার সোফাটায় গা এলিয়ে দেয়। অন্ধকার হয়ে আসছিল, 5টা বাজে প্রায়। আমি গ্যাসের আলোটা জ্বালালাম। ঠিক তখনই নিচতলা থেকে একটা চাপা ধূপধাপ শব্দ শুনতে পেলাম আমি। ওই বুড়োটা, আর্থার বলল। ও আমার জন্য রান্না করে, কিন্তু এতটাই খোঁড়া যে খাবার উপরে আনতে পারে না। ও ওঠার চেষ্টা করলো, কিন্তু ওকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। থাক, কষ্ট করার দরকার নেই, আমি ওকে বললাম। আজ রাতে আমি খাবারটা উপরে নিয়ে আসব। আমি দেখে অবাক হলাম যে খাবারটা বেশ ভালোই ছিল, যদিও বুড়োটাকে আমার তেমন পছন্দ হয়নি। আমি বেশ ভালো মতো খেলাম, কিন্তু আর্থার প্রায় কিছুই মুখে দিল না। শুধু একটু স্যুপে চুমুক দিল আর সামান্য একটু রুটি। খাওয়া শেষ হতেও একটা বাদামি ড্রেসিং গাউনে নিজেকে জড়িয়ে সোফায় শুয়ে পড়ল, আর আমাকে গ্যাসের আলোটা নিভিয়ে দিতে বলল। আমি তাই করলাম। তারপর অন্ধকারের মধ্যে আমি ওর ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেলাম। জিজ্ঞাসা করছে আমার যা যা দরকার সব আছে কিনা। হ্যাঁ, আছে, আমি বললাম। এরপর সব চুপচাপ। এখন আমি আমার নিজের ঘরে দুটো জানলার মাঝে বসে আছি, যেখান থেকে বাইরের ফাঁকা প্লটগুলো দেখা যায়। আমি জিনিসপত্র গুছিয়ে নিয়ে বিছানাটাও পেতেছি, কিন্তু শুতে ইচ্ছে করছে না। সত্যি বলতে আলোটা নেভাতে ইচ্ছে করছে না। জানলার কাছে শুকনো পাতা টোকা দেওয়ার শব্দটা অস্বস্তিকর, আর আর্থারের কথা ভাবলে মন খারাপ হয়ে যাচ্ছে। আমি আমার পুরনো বন্ধুকে খুঁজে পেয়েছি, কিন্তু ও ঠিক আগের মতো নেই। ও কেন আমার দিকে ওই ফ্যাকাশে চোখ দুটো দিয়ে ওরকম করে তাকিয়ে থাকে? ও কি বলতে বা বোঝাতে চায়? কিন্তু হয়তো আমি একটু বেশি মন মরা হয়ে পড়ছি। আমাকে এইভাবে ভাবাটা বন্ধ করতে হবে। এবার আমি শুতে যাব আর একটু ঘুমাবো। কাল সবকিছু আবার স্বাভাবিকই মনে হবে। সেপ্টেম্বর 26, এখানে 1 সপ্তাহ হয়ে গেল, আর আমি এই অদ্ভুত জীবনের সাথে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি যেন এর আগে আর কিছুই জানতাম না। এখানে আসার পরের দিনই আমি জানতে পারলাম যে উদ্ভিদবিদ্যা সিরিজের 3য় বইটি ল্যাটিন ভাষায় লেখা। আমি নিজেই এটি অনুবাদ করার সিদ্ধান্ত নিয়েছি। কাজটা বেশ মজার। আর যখন লাইব্রেরির বড় চেয়ারগুলোর একটায় বইটি নিয়ে বসি, সময় যেন কোথা দিয়ে উড়ে যায়। আমার স্বাস্থ্যের জন্য আমি প্রতিদিন কয়েক মাইল হাঁটতে বের হই। আমি আর্থারকে সাথে নেওয়ার জন্য কয়েকবার বলেছি, কিন্তু ও বাড়ি থেকে বের হতেই চায় না। এটা বেশ অবাক করার মতো, কারণ এক সময়ও খুব সক্রিয় ছিল, এখন তো বাইরে পাই রাখে না। ওর গায়ের রং প্রায় নীলচে দেখায়। হ্যাঁ, সত্যি নীল। ওর মুখের রং আর চোখ ও কপালের দুপাশের কালচে দাগগুলো নিশ্চিতভাবেই নীলচে রঙের। ও সারাদিন করেটা কি? আমি যখনই ওর ঘরে যাই দেখি ও সোফায় শুয়ে আছে, পাশে একটা বই, কিন্তু দেখে মনে হয় না ওটা কখনো পড়ে বলে। ওর কোনো কষ্ট হচ্ছে বলেও মনে হয় না, কারণ ও কখনো কোনো অভিযোগ করে না। আমি কয়েকবার ওকে ডাক্তার দেখানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি, তাই এখন আর এই প্রসঙ্গ তুলি না।
সত্যি বলতে আমার মনে হয় ওর যা সমস্যা সেটা শরীরের চেয়ে মনেই বেশি। সেপ্টেম্বর 28। আজ সারা দিন ধরে প্রচণ্ড বৃষ্টি, সেই ভোরবেলা থেকে অঝোর ধারায় ঝরছে। আর আজ বিকেল একটা অদ্ভুত ঘটনা ঘটল। যেহেতু আমি আজ প্রতিদিনের মতো হাঁটতে বেরোতে পারিনি, তাই সকালটা আমি ঘরদোর পরিষ্কার করেই কাটালাম। এটার সত্যিই দরকার ছিল। সব জায়গায় ধুলোবালি আর ময়লা জমে একাকার অবস্থা। বাথরুমটা, যেটাতে কোনো জানলা নেই আর শুধু গ্যাসের আলো জ্বলে, সেটা ছিল ছাড় পোকা আর আরশোলায় ভর্তি। আর হ্যাঁ, অবশ্যই আমি আর্থারের ঘরে যাইনি, কিন্তু যখন আমি ঝাড়পোঁছ করছিলাম তখন ওর কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। আমি নিজের জন্য ভালোমতো দুপুরের খাবার রান্না করে পরে লাইব্রেরিতে গিয়ে গুছিয়ে বসলাম। বাইরে কনকনে ঠান্ডা বৃষ্টি সত্ত্বেও আমার বেশ উষ্ণ আর আরামদায়ক লাগছিল। ভেবেছিলাম একটু পরেই আগুন জ্বালাবো, কিন্তু নোট বই আর কাগজপত্র নিয়ে কাজ শুরু করার পর ওটার কথা একদম ভুলেই গেলাম। আমি অ্যাস্টার ট্রাইফোলিয়াম নিয়ে পড়ছিলাম, এক বিরল প্রজাতির ফুল যা এই দেশে সচরাচর পাওয়াই যায় না। একটা পাতা উল্টাতে দেখলাম ঠিক ওই ধরনেরই একটা শুকনো ফুল চাপ দিয়ে কাগজের কিনারায় আটকানো। তার উপরে আর্থারের হাতের লেখায় লেখা ছিল 27শে সেপ্টেম্বর 1912। ওটা ভালো করে খুঁটিয়ে দেখার জন্য যেই একটু ঝুঁকেছি, অমনি হঠাৎ অস্বস্তি হতে লাগলো, যেন কেউ আমার দিকে তাকিয়ে আছে। কারো ঘরে ঢোকার শব্দ আমি পাইনি, কিন্তু চট করে ঘুরতেই দেখি আর্থার আমার ঠিক পাশেই দাঁড়িয়ে। ওর পরনে সেই লালচে বাদামি রঙের আলখাল্লাটা। ও হাসছিল। আমি এখানে আসার পরই প্রথম দেখলাম ওকে হাসতে, আর ওর চোখ দুটো উজ্জ্বল দেখাচ্ছিল তখন। কিন্তু সেই হাসির মধ্যে কিছু একটা ছিল যার দরুন আমার অস্বস্তি হয়, আর আমি ওর থেকে একটু সরে যাই। ওটা সামনের উঠোনের লিন্ডেন গাছটার নিচে ফুটেছিল। আমি কালকেই এটা পেয়েছি। কালকে? আমি যেন একটু হকচকেই বলে উঠলাম, আরে আর্থার, কি যে বলো, তারিখটা দেখো, ওটা তো 10 বছর আগের ঘটনা। ওর হাসিটা মিলিয়ে যায়। 10 বছর আগে? ও ধীরে ধীরে বলল, 10 বছর আগে? 4 অক্টোবর, বিকেল সম্ভবত 5টা। অন্ধকার হয়ে আসছে। হে ভগবান, আমার সাথে এটা কি হচ্ছে? আমি কি আদৌ সেই একই মানুষ যে মাত্র 3 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়েছিল? ঠিক কি ঘটল? একটু আগে সুন্দর হাঁটাহাঁটি করছিলাম। ফেরার পথে বেশ প্রাণবন্ত আর উৎফুল্ল লাগছিল নিজেকে, কিন্তু যেই মাত্র পথের বাঁকটা ঘুরে বাড়িটা চোখে পড়ল, অমনি একটা ভয়াবহ আতঙ্ক এসে গ্রাস করলো আমাকে। মনে হচ্ছিল যেন সাক্ষাৎ মৃত্যুকে দেখছি। আমার সব শক্তি যেন উবে গেল। সিঁড়ি দিয়ে উঠতেও যেন পারছিলাম না। যখন আবছা অন্ধকার ঘরটার দিকে তাকিয়ে দেখলাম আর্থার সোফায় কুঁজো হয়ে বসে, ওর সেই তীব্র দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আমি প্রায় একটা ভীতু বাচ্চার মতো ভয়ে চিৎকার করে উঠেছিলাম। আমার ইচ্ছে করছিল পালাতে, খোলা হাওয়ায় পালিয়ে গিয়ে আর কখনো ফিরে না আসতে, কিন্তু নিজেকে জোর করে শান্ত রেখে সোজা নিজের ঘরে চলে গেলাম। এখন শুধু একটা গভীর বিষণ্ণতা অনুভব করছি। বাইরেটা আরও অন্ধকার হয়ে আসছে, কিন্তু আলোটা জ্বালাতে কিছুতেই মন চাইছে না। 1 মিনিট, সামনের ঘরের আলোটা যেন একটু কেঁপে উঠল। আমি বোকামি করছি, আমার নিজেকে সামলানো দরকার। আর্থার গ্যাস ল্যাম্পটা জ্বালাচ্ছে, আর নিচের তলায় শুনতে পাচ্ছি বুড়োটা রাতের খাবারের জন্য দেওয়ালে ধাক্কা দিচ্ছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার এইমাত্র আমার মাথায় এলো, আর আমি অবাক হচ্ছি যে এটা আগে কেন আমার মাথায় আসেনি। আমরা এখনই রাতের খাবার খাবো। আর্থার তো বলতে গেলে কিছুই খায় না। ও বলে ওর নাকি খিদে নেই, কিন্তু তা সত্ত্বেও ওর ওজন একটুও কমেনি। ও এখনো বেশ মোটা সোটা। এটা তো স্বাস্থ্যকর হতে পারে না। আসলে যে লোক প্রায় কিছুই খায় না, তার তো এতদিনে হাড় জিজিরে হয়ে যাওয়ার কথা। অক্টোবর 5। আমার সত্যিই একজন ডাক্তার দেখানো দরকার, নইলে আমি ভেঙে পড়ব। আমার স্নায়ু একদম ভেঙে পড়েছে। গত রাতে আমি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। নিজেকে কাপুরুষ মনে হচ্ছে। সারাদিন অনেক খাটাখাটুনির পর ক্লান্ত হয়ে আমি তাড়াতাড়ি শুতে গিয়েছিলাম।
আবার বৃষ্টি শুরু হয়েছিল। আমি বিছানায় শুয়ে জানলার কাচ বেয়ে জলের ছোট ছোট ধারা গড়িয়ে পড়া দেখছিলাম। গাছেদের মধ্যে বাতাসের শব্দ ধীরে ধীরে আমায় ঘুম পাড়িয়ে দেয়। জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ চমকে ওঠার ফলে আমার ঘুম ভেঙে যায়। কেউ একজন আমার বাহুতে একটা ঠান্ডা হাত রেখেছে। ভয়ে আমার সারা শরীর জমে যায়। নড়তেও পারছিলাম না, চিৎকারও করতে পারছিলাম না। অবশেষে আমি উঠে বসে ঝটকা মেরে হাতটা সরিয়ে দিই। সাথে সাথে গ্যাস ল্যাম্পটা জ্বালাই। দেখি আর্থার আমার বিছানার পাশে দাঁড়িয়ে। সেই একই লালচে বাদামি ড্রেসিং গাউনটা পরে। আলোতে তার নীলচে মুখটা একটু হলদেটে লাগছে, আর তার চোখগুলো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। শুনতে পাচ্ছ? সে বেশ গুরুত্বের সাথে ফিসফিস করে বলল। আমি শুনলাম, কিন্তু কিছুই শুনতে পেলাম না। তুমি শুনতে পাচ্ছ না? সে ওপরের দিকে আঙুল দেখে জিজ্ঞেস করল। ওপর তলায়? আমি ভয়ে ভয়ে বললাম, ওখানে কি কেউ আছে? আমি কান পেতে শোনার চেষ্টা করলাম, আর অবশেষে আমার মনে হলো একটা ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছি, যেন কেউ খুব আস্তে আস্তে হাঁটছে। নিশ্চয়ই কেউ ঘোরাঘুরি করছে, আমি বললাম। না। সে কর্কশ তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, না, নিশ্চয়ই কেউ ওপরে হাঁটছে না। তারপর সে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। আমি সেখানেই পাথরের মতো শুয়ে রইলাম, ভয়ে নড়তেও পারছিলাম না। কিন্তু অবশেষে আমি নিজেকে সামলে নিয়ে চুপচাপ ওর খবর নিতে যাই। সে তার সোফায় ঘুমিয়েছিল। চাঁদের আলো এসে পড়ছিল তার মুখে। অক্টোবর 6। আজ অবশেষে আর্থারের সাথে কথা বললাম। অন্য রাতের ঘটনাটা তোলার সাহস আমার এতদিন হয়নি, কিন্তু আমি জানতাম আমাকে ব্যাপারটা পরিষ্কার করতে হবে। আমরা ছিলাম লাইব্রেরিতে। ফায়ার প্লেসে আগুন জ্বলছিল, আর ফেন্ডারের ওপর পা তুলে বসেছিল আর্থার। ওর চটিঝোড়া আমার নজর এড়ায়নি। ওর পুরনো ড্রেসিং গাউনটার মতোই সেগুলোও জীর্ণ আর ফেঁসে গিয়েছে, যেন ধারগুলো চিবিয়ে খেয়েছে ইঁদুরে। আমি সত্যি ভেবে পাচ্ছি না ও কেন একজোড়া নতুন কেনেনি এতদিনে। আচ্ছা আর্থার, আমি হঠাৎ বললাম, এই বাড়িটা কি তোমার? সে মাথা নাড়ল। এর কোনো অংশ কি ভাড়া দাও? শুধু নিচের তলাটা মিস্টার হার্ল্যান্ডকে। আর ওপরের তলাটা? সে একটু ইতস্ত করল, তারপর মাথা নাড়ে। না, ওটা থাকার উপযোগী নয়। ওপরে যাওয়ার রাস্তাটা অদ্ভুত। কথাটা আমার মনোযোগ আকর্ষণ করে। বটে, তা সিঁড়িটা কোথায়? সে সরাসরি আমার চোখের দিকে তাকায়। তোমার ঘরের কোণে সেই বোল্টাটা দরজাটার কথা মনে নেই? ওখানেই তো সিঁড়ি। মনে পড়ে যায় আমার, আর সেটার কথা ভাবা মাত্র আমার অস্বস্তি হতে শুরু করে। আমি কিছু বললাম না। আর আমি ঠিক করলাম সেই অদ্ভুত রাতের কথাটা আর তুলব না। হয়তো আর্থার কেবল ঘুমের মধ্যে হাঁটছিল। অক্টোবর 8। মঙ্গলবার হাঁটতে বেরিয়ে আমার এক পুরনো বন্ধু ডক্টর লরেনের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি কতবা কাহিল হয়ে পড়েছি দেখে তিনি বেশ অবাক হলেন বলে মনে হলো, এবং আমাকে একটা প্রেসক্রিপশন লিখে দিলেন। আমি ভাবছি আগামী সপ্তাহে বাড়ি ফিরে যাব। আর বাগানে হাঁটতে আর রান্নাঘরে মিসেস ওব্রায়ানের গান আবার শুনতে তোর সইছে না। অক্টোবর 9। আমার বাড়ি যাওয়ার পরিকল্পনাটা হয়তো পেছাতে পারি। আজ সকালে আর্থারকে কথাটা বলেছিলাম। ও সোফায় আরাম করে শুয়েছিল, কিন্তু যখন আমি বললাম যে আমি চলে যাওয়ার কথা ভাবছি, ও এমনভাবে সোজা হয়ে বসলো যেন ধাক্কা খেয়েছে। ওর চোখগুলো কেমন বন্য দেখাচ্ছিল। না টম, যেও না, ও বলল। ওর কণ্ঠস্বরে ভয় আর হতাশা মিশে ছিল, তাই কথাগুলো আরও বেশি মনে আঘাত করে। তুমি তো এখানে 10 বছর ধরে একাই থাকছো, আমি বললাম। তাহলে এখন কেন? ব্যাপারটা তা নয়। সে বাধা দেয়। কিন্তু তুমি যদি চলে যাও আর কখনো ফিরে আসবে না। সেটা তো আমি বলিনি। আমার তোমার উপর ভরসা আছে ঠিকই টম, কিন্তু তুমি যদি যাও তুমি আর ফিরে আসবে না। আমি ওর সাথে তর্ক না করার সিদ্ধান্ত নিলাম। ও অসুস্থ। ঠিক আছে, আমি বললাম, আমি যাব না, অন্তত এখন নয়।
অক্টোবর 12। এই অদ্ভুত অনুভূতিটা কি যা একটা ছায়ার মতো বাড়িটার উপর ঝুলে আছে। আমি আর এটা অস্বীকার করতে পারছি না। কিছু একটা গড়বড় আছে, এমন কিছু যার বর্ণনা আমার কাছে নেই। পুরো পাড়াটা কি একেবারে ফাঁকা? যদি না হয় তাহলে আমি কখনো বাচ্চাদের খেলতে দেখি না কেন? কেউ হেঁটে যায় না কেন? আর যে কয়েকবার আমি সামনের জানালা দিয়ে কাউকে দেখি, তারা সবসময় এমনভাবে তাড়াহুড়ো করে চলে যায় যেন তারা ভয় পেয়েছে। আমার আবার মন খারাপ লাগছে। আমি জানি আমার একটা পরিবর্তন দরকার। আজ সকালে আমি আর্থারকে বললাম যে আমি নিশ্চিতভাবে চলে যাচ্ছি। আমি অবাক হয়ে দেখলাম সে তর্ক করল না। আসলে সে চুপচাপ রাজি হয়ে গেল এবং তারপর হাসল, সেই একই রহস্যময় হাসি যা আমি সেদিন লাইব্রেরিতে দেখেছিলাম। এই হাসিটা আমার একদম পছন্দ নয়। যাই হোক, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আমি আগামী সপ্তাহে বৃহস্পতিবার বাড়ি ফিরছি। অক্টোবর 13। কাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। নাকি এটা স্বপ্ন ছিল না, খুবই বাস্তব মনে হচ্ছিল সেটাকে। সারা দিন ধরে আমি এই বিষয়টা নিয়ে ভাবা আর থামাতে পারছি না। স্বপ্নে দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। চাঁদের আলোয় ঘরটা ভেসে যাচ্ছিল, আর ঘরের প্রত্যেকটা আসবাবপত্র পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আমি যেখানটায় শুয়েছিলাম সেখান থেকে ড্রেসারের আয়নাটা চোখে পড়ছিল স্পষ্ট। ওই আয়নাতে ঘরের কোণের ছিটকিনি লাগানো দরজাটার প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। চেষ্টা করছিলাম দরজাটার কথা না ভাবার, কিন্তু চোখ ফেরাতে পারছিলাম না। ওটা যেন চুম্বকের মতো টানছিল আমাকে। তারপর হঠাৎ মনে হলো ঘরে কেউ একজন আছে, একটা ছায়ামূর্তি যাকে আমি প্রথমে চিনতে পারিনি। ছায়ামূর্তিটা দরজার কাছে গেল এবং ছিটকিনিগুলো ধরে টেনে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু ছিটকিনিগুলো একটুও নড়ল না। তারপর মূর্তিটা ঘুরল আমার দিকে এবং আমি ওর মুখটা দেখতে পেলাম। যন্ত্রণায় বিকৃত একটা মুখ। ওটা ছিল আর্থার। ওর পরনে ছিল সেই লালচে বাদামি রঙের ড্রেসিং গাউনটা। তৎক্ষণাৎ বিছানায় উঠে বসে ওকে ডাক দিলাম আমি, কিন্তু সে অদৃশ্য হয়ে যায়। আমি ছুটে ওর ঘরে গিয়ে ঢুকি আর দেখি সে চাঁদের আলোয় শান্তিতে ঘুমিয়ে আছে। এটা নিশ্চয়ই শুধু একটা স্বপ্ন ছিল। অক্টোবর 15। এখনকার আবহাওয়াটা যেন অসময়ের গরমের মতো, এক অদ্ভুত ভ্যাপসা ভাব, প্রায় অস্বস্তিকর। আমি সারাদিন ধরেই অস্থির হয়ে আছি, কোনো কিছুতেই মন বসাতে পারছি না। আজ সকালে আমার এতটাই একা লাগছিল যে সকালের ব্রেকফাস্টের বাসনপত্র নিচে নামিয়ে আনার সময় আমি মিস্টার হার্লেনের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম। সাধারণত উনি মূর্তির মতো নিশ্চল আর চুপচাপ থাকেন, কিন্তু আজ যখন আমার হাত থেকে ট্রেটা নিলেন, ওনার মুখে একটা হালকা হাসির রেখা ফুটে উঠল। এক মুহূর্তের জন্য ওনাকে দেখতে ঠিক আর্থারের মতো লাগলো আমার। হয়তো ওনার চোখের কারণে বা হাসির ধরনের জন্য যেন উনিও আমাকে কিছু বলতে চান। আমি জিজ্ঞেস করলাম, এখানে থাকতে আপনার একা লাগে না? উনি মাথা নেড়ে বললেন, না স্যার, এখন এটা আমার অভ্যাস হয়ে গেছে। অন্য কোথাও আমি স্বস্তি পাব না। আর আপনার কি বাকি জীবনটা এখানেই কাটানোর পরিকল্পনা? সেটা হয়তো আর বেশি দিনের নয় স্যার। ওনার কথাগুলো সহজ সরলই ছিল, কিন্তু তিনি যেভাবে আমার দিকে তাকালেন তাতে মনে হলো এর পেছনে কোনো গোপন অর্থ লুকিয়ে আছে। উনি খোঁড়াতে খোঁড়াতে চলে গেলেন, আর আমি ওপরে গিয়ে মিসেস ওব্রায়েনকে একটা চিঠি লিখলাম, যেখানে জানলাম যে আমি 19 তারিখ সকালে পৌঁছব। অক্টোবর 18 সকাল 10টা। আমি মাঝরাতে ট্রেনে বাড়ি যাব। ঈশ্বরকে ধন্যবাদ যে এই সিদ্ধান্তটা নেওয়ার মতো শক্তি আমার ছিল। আমি সত্যিই বিশ্বাস করি এই জায়গায় আর 1 সপ্তাহ থাকলে আমি পাগল হয়ে যাব। আর হয়তো আর্থারই ঠিক, হয়তো আমি আর কখনো ফিরব না। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি এতটাই দুর্বল হয়ে পড়েছি যে আমি পালিয়ে যাচ্ছি, যখন কিনা আর্থারের আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন? সত্যি বলতে আমি আর কিছুই জানি না। আমার নিজেকেই আর নিজের মতো মনে হচ্ছে না, কিন্তু আমি ফিরবই।
যে অনুবাদটার উপর আমি কাজ করছি ওটা খুব ভালো এগোচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে এটাকে ছেড়ে যাওয়ার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আর আর্থারের কথা যদি বলি, তাহলে আমি যখন ফিরব তখন আর ওকে সব কিছুর দায়িত্ব নিতে দেব না। আমি সব সামলে নেব। আমি নিশ্চিত করব যাতে ও সাহায্য পায়। খোলা বাতাস, পরিবেশের পরিবর্তন, একজন ভালো ডাক্তার, ওর আসলে এটাই দরকার। কিন্তু ওর ঠিক কি হয়েছে? এই বাড়িটাই কি ওকে কোনোভাবে বিষাক্ত করে দিয়েছে? আমার মনে হতে শুরু করেছে যে বাড়িটা আমার উপরও একই রকম প্রভাব ফেলছে কোনোভাবে। আমার এমন অবস্থা হয়েছে যে আমি ঘুমাতে পারি না। আমি রাতে শুধু বিছানায় শুয়ে থাকি আর ড্রেসারের আয়নাটার দিকে তাকিয়ে থাকি। আমি না তাকানোর যতই চেষ্টা করি না কেন, আমার চোখ সবসময় সেদিকেই চলে যায়, বিশেষ করে আয়নার ভেতরে প্রতিফলিত ওই ভারী ছিটকিনি লাগানো দরজাটার দিকে। আমার ইচ্ছে করে উঠে গিয়ে ওটা খুলে ফেলি, কিন্তু আমার খুব ভয় করে। দিনটা যেন কাটতেই চাইছে না, মনে হচ্ছে রাত যেন আর আসবেই না। রাত 9টা। আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি এবং ঘরটাও পরিপাটি করে রেখেছি। আর্থার নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। ওকে বিদায় জানাতে ভয় করছে আমার। আমি ঠিক করেছি সাবধানতার জন্য 11টায় বের হব। এদিকে আবার বৃষ্টিও নামতে শুরু করেছে। অক্টোবর 19। অবশেষে এটা ঘটেই গেল। আমি পাগল হয়ে গেছি। আমি জানি আমি হয়েছি। আমি আগে থেকেই বুঝতে পারছিলাম এটা হতে চলেছে, কিন্তু তা না হই বা উপায় কি? আমি 1 মাস ধরে এই বাড়িতে থাকছি। অনেক কিছু দেখেছি। আমার সাথে যা যা ঘটেছে, তারপর কেউ কিভাবে সুস্থ মস্তিষ্কের থাকতে পারে। তখন রাত 10টা। আমি বিছানার পাশে বসে অধৈর্যভাবে সময়টা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আমার স্যুটকেসগুলো পাশেই রাখা ছিল। আমি বসেছিলাম একটা রকিং চেয়ারে, আয়নার দিকে পিঠ করে। বৃষ্টি থেমে গিয়েছে তখন। আমি বোধহয় একটু ঝিমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। আমার বুক তখন ধড়ফড় করছিল। আমি অনুভব করলাম কিছু একটা আমাকে ছুঁয়েছে। আমি লাফিয়ে উঠে ঘুরে দাঁড়ালাম, আর তখনই আমার চোখ পড়ল আয়নাটার ওপর। কোণের দরজাটা ওতে প্রতিফলিত হচ্ছিল, ঠিক অন্য রাতের মতো। দেখলাম একটা ছায়ামূর্তি ছিটকিনিটা টানার চেষ্টা করছে। সাথে সাথে ঘুরে তাকালাম আমি, কিন্তু কেউ কোথাও নেই। আমি নিজেকে বললাম এটা আরেকটা স্বপ্ন। আর্থার বিছানায় ঘুমিয়ে আছে, কিন্তু আমাকে দেখতেই হতো। আমি ওর ঘরের দরজা খুলে ভেতরে তাকাই। বিছানাটা খালি, একটুও এলোমেলো নয়। আমি একটা দেশলাই কাঠি জ্বালিয়ে বাথরুমের মধ্যে দিয়ে লাইব্রেরিতে গেলাম। জানলা দিয়ে চাঁদের আলো আসছিল, কিন্তু আর্থার সেখানেও ছিল না। আমি দ্রুত আমার ঘরে ফিরে আসি। সেখানে চাঁদের আলোয় আমি দেখলাম দরজাটা, কোণের সেই দরজাটা খোলা, ছিটকিনিটা সরানো। সেখান থেকে নজরে পড়ল একটা সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। আমি নিজেকে আটকাতে পারলাম না। আমি আরেকটা দেশলাই কাঠি জ্বালিয়ে ওই সরু সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করি। ওপরে সবকিছু অন্ধকার। জানলার খড়খড়িগুলো শক্ত করে বন্ধ করা। আমি আন্দাজ করলাম ঘরটার গঠন ঠিক আমার ঘরের মতোই হবে। তাই আমি দেওয়াল হাতড়ে হাতড়ে গ্যাসের বাতিটা খুঁজে বের করে সেটা জ্বালাই। এ কি? এটা কি দেখছি? অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে মুখ দিয়ে। সেখানে ধুলোর পুরু আস্তরণে ঢাকা একটা টেবিল রাখা, আর সেই টেবিলে সামনের দিকে ঝুঁকে বসেছিল লালচে বাদামি ড্রেসিং গাউনে মোড়া কিছু একটা। সেটার হাত দুটো টেবিলের উপর রাখা। সেটা ছিল একটা মৃতদেহ, শুকনো আর কুঁচকে যাওয়া। টেবিলটার থেকেও বেশি ধুলোয় পরিপূর্ণ। অনেক আগেই মাথার খুলি থেকে মাংস পচে গলে গিয়েছে। কত বছর ধরে ওটা ওখানে বসেছিল। কঙ্কালটার আঙুলে তখনও একটা পেন্সিল ধরে রাখা। সেটার সামনে একটা পুরনো হলদে হয়ে যাওয়া কাগজ পড়ে। কাঁপা কাঁপা হাতে আমি ধুলোটা ঝেড়ে ফেললাম। সেটার ওপর তারিখটা লেখা ছিল অক্টোবর 19, 1912, আর তাতে লেখা ছিল, কিছুদিনের জন্য আমার সাথে দেখা করে যেতে পারবে? আমার বিশ্বাস আমার শরীর খুব একটা ভালো নেই। ইতি, আর্থার।